হাতে বাজি ধরে এক বিদেশি ছেলেকে প্রপোজ করার পরিণাম যে এতটা বেদনাদায়ক হবে সেটা ঘুণাক্ষরেও টের পায়নি মোহনা। আর 5টা দিনের মতোই আজকের দিনটাও শুরু হলো সুন্দর একটি রোদ ঝলমল সকাল দিয়ে। সকালটা শুরুর প্রথম থেকেই সুন্দর থাকলেও সেই সৌন্দর্য বেশিক্ষণ টিকল না, যখন মোহনা তার বেলকনির ঠিক নিচে একজন অতি মাত্রায় ফর্সা লম্বা দেহাকৃতির পুরুষ মানুষকে দেখল। এই তপ্ত উদ্ভ্রান্ত গরমেও মেয়েটার সঙ্গে সঙ্গে জমে গেল, এতটাই ভয়ানকভাবে জমল যেন সে কোনো শীতের রাজ্যে বরফ খণ্ডে আটকে রয়েছে। মোহনা টের পেল তার বুকের ভিতরটা অত্যাধিক মাত্রায় অস্বাভাবিক হয়ে উঠেছে। সে বুঝতে পারছে না কি করবে। সে আবিষ্কার করলো সেই পুরুষ মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন নিয়ে কিছু একটা করছে। মনটা তার তখন খচ করে উঠতেই রুমের ভিতর থেকে ভো ভো শব্দ এলো। তার আর বুঝতে বাকি রইল না এটা কিসের শব্দ। নির্ঘাত ওই আহাম্মক লোকটা তাকে কল করেছে। মোহনা ফোন হাতে নিল। কল রিসিভ করার সাহস নেই, কেটে দিতেও ভয় করছে। কি একটা ঝামেলায় যে সে পড়েছে। উফ! রিং বাজতে বাজতে কলটা কেটে যাওয়ার পরপরই মোহনা চট করে তার বান্ধবী ঈশার নাম্বারে কল লাগালো। ভার্সিটি অফ, আরামদায়ক একটা দিন। এই দিনটা ঘুমের জন্যই বানানো হয়েছে, কিন্তু সেই নিয়মে বা হাত ঢুকিয়ে আজ এই ঘুমের দিনেও কেউ ঠিক কল করে এশাকে বিরক্ত করছে। মাত্রাতিরিক্ত রাগে ফুঁসে উঠে এশা। রিংটনের শব্দ কানে নিয়েও পাত্তা দেয় না সে, কিন্তু মোহনাও নাছোড়বান্ধা। সে কলের পর কল দিয়ে যাচ্ছে। এশা শোয়া থেকে উঠে বসে, খুব বিশ্রী একটা গালি দিয়ে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে দেখে মোহনার টিভি লেখা। চোখ মুখ কুঁচকে বিরক্ত হয়ে কলটা রিসিভ করে সে বলে ওঠে, এই মোহনা, টিভি সকাল সকাল সংবাদ টেলিকাস্ট না করে আমার ঘুমের 12টা বাজাচ্ছিস কেন? মোহনা রাগে গর্জে উঠে বলল, খালি তোর ঘুম না, তোদের প্রত্যেকটাকে ধরে ধরে আমি 12টা 13টা 1টা বাজাবো। শালি, আমার জীবনে এত বড় একটা বাঁশ দিয়ে ওনারা এখন আরামে পড়ে ঘুমাচ্ছে। বের করছি তোদের ঘুম। এশা বড় করে একটা হাই তুলে বলল, এত প্যাচাল না পেরে আসল কাহিনী বল, আবার কি করেছিস? মোহনা দাঁতে দাঁত চেপে বলল, আমি কিছু করেছি? যা করেছিস তোরা করেছিস, সব দোষ তোদের। তোদের জন্য এখন আমি ফেসেছি। আরে বাবা, হয়েছে কি বলবি তো? মোহনা চেঁচিয়ে উঠে বলল, আরে ওই পোলা তো সত্যি সত্যি দেশে চলে এসেছে। তুই কেমনে জানলি? মোহনা রেগে গিয়ে বলল। পোলা আমার বাসার নিচে, হারামি। এশা এক লাফে দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল কি বলে। মোহনা কাঁদো কাঁদো গলায় বলল, হ্যাঁ, ও সত্যি সত্যি চলে এসেছে। কিন্তু এক্সেপ্ট তোদের বাসার নিচে কি করে এলো? সেটাই তো, আমিও তো তাই ভাবছি। নির্ঘাত এখানে তৃতীয় কোনো ব্যক্তি তাকে সাহায্য করেছে। মানলাম বাংলাদেশে সে চলেই এলো, তাই বলে আমার বাসাও এত সহজে খুঁজে বের করে ফেলেছে? আমি তো জীবনেও ওকে আমার বাসার অ্যাড্রেস বলিনি, শুধু বলেছি আমি বাংলাদেশে থাকি, এইটুকুই। কিন্তু ও আমার বাসার অ্যাড্রেস পেলো কই? আমাকে না জানিয়ে কে আমার বাসার অ্যাড্রেস ওকে দিয়ে দিল? রাফাত নয় তো? না, ও ভালো ছেলে, ও এমন করবে না। তাহলে? আরে সেটা পরে ভাবা যাবে, আগে বল এই ছেলের কাছ থেকে আমি এখন বাঁচবো কি করে? সে তো আমাকে মেসেঞ্জারে কল দিয়ে জ্বালিয়ে ফেলছে। আমি এখন কি করব? কাল আব্বু চট্টগ্রাম থেকে এসেছেন, আজ যদি উনি এসব দেখেন তাহলে তো আমাকে মেরেই ফেলবে। শোন, এত ভয় পাস না, তুই রুমেই থাক। আর ওর কল ধরা দরকার নেই, আমি আসছি। আমি এসেই যা একটা ব্যবস্থা করব। এতক্ষণ পর্যন্ত তুই নর্মাল থাক, ওকে? মোহনা জোরে নিঃশ্বাস ছেড়ে বলল। আচ্ছা আয়। ডাইনিং রুম থেকে বাবার গলা পেয়ে মোহনা এক দৌড়ে সেই রুমে গেল। বিচলিত হয়ে বলল, বাবা ডাকছিলে? চিকন ফ্রেমের চশমাটা নাক বরাবর নামিয়ে মোহনার বাবা মাহবুব চৌধুরী বললেন, কোথায় ছিলে এতক্ষণ? ডাকছিলাম যে শোনোনি? বাবাকে প্রচন্ড ভয় পায় এই মেয়ে। বাবার স্বাভাবিক প্রশ্নে জবাব দিতে গেলেও ভয়ে বুক কাঁপে তার, যেন কথা গুলিয়ে ফেলে। সহজ কথাটা সহজভাবে বলতে গিয়েও জড়িয়ে ফেলে, যেমন এখনটা হচ্ছে। সে তোতলাতে তোতলাতে বলল, বাবা, আমি ওয়াশরুমে ছিলাম,
তাই তোমার ডাক শুনতে পাইনি। ঠিক আছে, এখানে খেতে বসো। বুকে ছোট্ট করে একটা ফু দিয়ে চেয়ার টেনে বসলো মোহনা। তার ঠিক বরাবর বসেছে তার ছোট বোন মাহিয়া। মেয়েটা চোখ মুখ কুঁচকে বিরক্ত হয়ে বসে আছে। আজ স্কুল বন্ধ। সচরাচর এমন বন্ধের দিন অনেক বেলা করে ঘুম থেকে উঠে মাহিয়া। তবে আজ যেহেতু বাসায় বাবা আছেন, তাই আর সাহস করে ঘুমাতে পারল না সে। সবার সাথে তাকেও আর সকাল সকাল উঠে পড়তে হলো। এই নিয়েই এখন তার যত মন খারাপ। এক পিস ব্রেড খেয়ে আর একটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে দরজায় কলিং বেলের শব্দ হয়। মোহনার মা লায়লা বেগম গেলেন দরজা খুলতে। দরজা খুলে দেখলেন এশা এসেছে। এশা দাঁত বের করে হেসে লায়লা বেগমকে সালাম দিল। লায়লা বেগমও বেশ সাদরে তার সালাম গ্রহণ করে বললেন, ভিতরে এসো মা। এশা ভিতরে প্রবেশ করলো। লায়লা বেগম দরজা আটকে দিয়ে বললেন, চলো আমাদের সাথে নাস্তা করবে, আমরা মাত্রই নাস্তা করতে বসেছি। না না আন্টি, আমি এখন কিছু খাবো না। আমি বাসা থেকে খেয়ে এসেছি। আসলে মোহনার সাথে একটা নোট নিয়ে জরুরি ডিসকাশন করা ছিল, তাই এসেছি। আচ্ছা মা, তুমি তাহলে মোহনার রুমে গিয়ে বসো, আমি ওকে পাঠাচ্ছি। এসে সম্মতি জানিয়ে মোহনার রুমে গেল। লায়লা বেগম গিয়ে মোহনাকে বললেন। মোহনা, এসা এসেছে। মোহনা খাবার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, আচ্ছা, আমি ওর সাথে দেখা করে আসি। খাবার শেষ করে যাও। বাবার কর্কশ শব্দ শুনে সুন্দর করে আবার নিজের জায়গায় বসে পড়ল মোহনা। ছোট্ট একটা ঢোক গিলে চুপচাপ খাবার গিলতে লাগলো। মাহবুব সাহেব গম্ভীর সুরে জিজ্ঞেস করেন, এত সকাল সকাল এসা কেন এসেছে? বাবা আমার কাছ থেকে একটা অ্যাসাইনমেন্ট নিতে। লায়লা বেগম তখন বললেন, ও তো বললো কি নোট নিয়ে নাকি ডিসকাশন করতে এসেছে। হ্যাঁ হ্যাঁ, এই দুই কারণেই এসেছে, না হলে ও কি আর এত সকালে ওঠার মেয়ে। আচ্ছা, আমার খাবার শেষ, এখন আমি আমার রুমে যাই বাবা। ঠিক আছে, যাও। স্বস্তির নিঃশ্বাস ফেলে মোহনা তার রুমের দিকে পা বাড়ালো। রুমে আসার পর অনেক ভেবেচিন্তে এসা বলল, তুই ওর কলটা রিসিভ কর, দেখো কি বলে। এভাবে চোরের মতো বসে থেকে তো কিছু হবে না। আমি তো আসার সময় দেখলাম ও নেই, হয়তো আশেপাশের কোনো হোটেলে উঠেছে। এই সুযোগ, ওর সাথে কথা বলে নে, নয়তো পরে দেখা যাবে ডিরেক্ট তোর বাসার ভিতরে এসে হামলা করবে। এ হামলা করবে? মোহনা পিছনে ফিরে মাকে দেখে আটকে উঠল। মা সব শুনে ফেললো না তো? এসাও ঘাবড়ে গেল। লায়লা বেগম কফির ট্রেটা বেড সাইডে টেবিলে রেখে আবারও সেই একই প্রশ্ন করলেন। এসা আর মোহনা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসলো। মোহনা হে হে করে হেসে বলল, আরে মা, আমার না সামনে জন্মদিন, তাই এসা বলছিল ওরা সবাই এসে নাকি আমার বাসায় হামলা করবে ট্রিটের জন্য। শোনো, আমি কিন্তু বলে দিয়েছি আমি কোনো ট্রিট ফিট দিতে পারবো না। বাসায় এসে হামলা করেও কোনো লাভ হবে না। লায়লা বেগম হেসে বললেন, আচ্ছা, জন্মদিন আসলে না হয় আমি তোদের সবাইকে বিরিয়ানি ট্রিট দিব। এসা খুশি হয়ে বলল, ঠিক আছে আন্টি। আচ্ছা মা, তোমরা তাহলে কফি খাও, আমি আসি। লায়লা বেগম চলে যেতেই মোহনা আর ঈশা নিঃশ্বাস নিতে পারলো। আর একটু হলেই মারা পড়ছিল তারা। ঈশা কফির গ্লাসটা হাতে নিয়ে বলল, নে নে, এবার জলদি কল দে তোর ওই বিলাতি প্রেমিককে। মোহনা চটে গিয়ে বলল, এক লাথি দিয়ে তোকে ওই বিলাতি ইন্দুরের কোলে ফেলবো। আচ্ছা, কে কার কোলে পড়ে সেটা পরে দেখা যাবে, আগে এখন কলটা তো কর। মোহনা ভয়ে ভয়ে কল করলো। সাথে সাথেই রিসিভ হলো। ওপাশ থেকে পুরুষালী এক তীক্ষ্ণ সুরে বুকের ভিতর তার মোচড় দিয়ে উঠল। চোখ মুখ শুকিয়ে গেল তার। লোকটি বলল, I came to Bangladesh, dear, just to see you. মোহনা কলটা সাথে সাথেই কেটে দিল। ঈশা ভ্রুকুটি করে বলল, কল কাটলি কেন? মোহনা ভয়াত্ম কণ্ঠে জবাব দেয়, যদি এখনও আমাকে নিচে নামতে বলে, যদি বলে আমি তোমার বাসার নিচে, তুমি নিচে আসো, নয়তো আমি তোমার বাসায় চলে আসবো, তখন। চোখে মুখে বিরক্তির ভাব ফুটিয়ে তুলে ঈশা বলে, তুই তো আগে ওর সাথে কথা বলবি, ও
ও কি বলে সেটা শোনার চেষ্টা করবি। একটা ছেলে তোর জন্য তার দেশ ছেড়ে এখানে চলে এসেছে, ব্যাপারটা কি আর চারটেখানি কথা? এভাবে ইগনোর করে কোনো লাভ নেই। তুই বরং ওর সাথে সরাসরি কথা বল। আরে না, ওই হাদারাম এসেছে তো এসেছে, আর কয়টা দিন পর আসতে পারলো না। এখন আমার বাবাও বাসায়, বাবা আসলে এমনিতেই আমি ভয়ে থাকি, আবার কি নিয়ে উনি রেগে যান। তার উপর এখন আবার ওই আপদ এসে আমার কপালে জুটেছে। আর এসব হয়েছে তোদের জন্য। কি দরকার ছিল এই বিদেশি ছেলেকে খুঁজে খুঁজে প্রপোজ করতে বলার? এখন যে বাস খাচ্ছি, মজা লাগছে। মোহনা ভয়ে চুপসে আছে। ঈশা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমরা কি আর জানতাম বিদেশিরাও প্রেমের ব্যাপারে এত সিরিয়াস হয়? ওরা তো রাত দিন কত মেয়ের সাথেই ডেট করে। আমরা কি করে বুঝবো বল? তোর ওই মজনু একেবারে দেবদাস টাইপ লোক হয়ে যাবে। তুই প্রপোজ করেছিস বলে ছেলে হাত ধুয়ে তোর পিছনে পড়ে থাকবে। দেশি ছেলে হলেও এক কথা, কিন্তু এই ব্যাটা তো বিদেশি হয়েও আমাদের দেশি ছেলেদের চেয়েও এক ধাপ এগিয়ে। এমন জানলে আমরা কখনোই তোকে ওই ছেলেকে প্রপোজ করতে বলতাম না দোস্ত। এখন আর এইসব বলে কি হবে? যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। এখন এইসবের থেকে বের হবার উপায় বল। ওই মজনুকে আমি কি করে কনভিন্স করব? ঈশা জড়সড় হয়ে বসলো, বলল, শোন বলি। কিন্তু কিছু বলার আগেই মোহনার ফোনে কল আসে। আবার সেই লোক। মোহনা চোখে মুখে হতাশার ছাপ ফেলে ঈশার দিকে তাকায়। ঈশা তাকে আশ্বাস দিয়ে বলে, কলটা রিসিভ কর, চিন্তা করিস না, আমি তোকে শিখিয়ে দিব সব কিছু। মোহনা কল রিসিভ করলো, কিন্তু কিছু বলছে না। ওপাশ থেকেও কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ঈশা তাকে ইশারা করে ফোনটা লাউড স্পিকারে দিতে বলল। মোহনা তাই করলো। অনেকক্ষণ নীরবতা কাটিয়ে মোহনা আস্তে আস্তে বলল, হ্যালো। এবার ফোনের অপর পাশের ব্যক্তিটিও সজাগ হলো। লোকটি গলা ছেড়ে বলল, হ্যালো মোহনা। মোহনা ঈশাকে ফিসফিসিয়ে বলল, বেটা আমাকে মোহানা বলছে কেন? আমার নাম তো মোহনা। আরে ওরা ওদের ভাষায় প্রোনাউন্স করছে, তাই এমন শোনাচ্ছে। তুই কথা বল। মোহনা হালকা কেশে বলল। হু আর ইউ? প্রশ্ন শুনে ঈশা মাথায় হাত দিয়ে বসলো। মোহনা ইতস্তত কণ্ঠে বলল। কি হয়েছে? ঈশা ফিসফিসিয়ে বলল, আরে হাদিরাম, ব্যাটা তো তোর আইডি থেকে মেসেঞ্জারে কল করেছে। তুই তো ওনার আইডি দেখেই কল রিসিভ করছিস। এখন হোয়ার ইউ বলছিস কেন? মোহনা দাঁত দিয়ে জিভ কেটে বলল। ওহ তাই তো, সরি সরি। তারপর সে ফোনের কাছে মুখ নিয়ে বলল, হ্যালো, হাউ আর ইউ? ঈশা আহম্মক বনে গেল। সে বিরক্তি হয়ে বলল, শুরুতেই হাউ আর ইউ কেন? তুই কি ওর সাথে প্রেমালাপ করবি নাকি? মোহনা কাচুমাচু করছে। সে কি বলছে কি করছে নিজেও বুঝতে পারছে না। অতিরিক্ত দুশ্চিন্তায় তার মাথা তার আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে। কিন্তু তার ফোনের বিপরীতে থাকা লোকটি বেশ স্বাভাবিক। লোকটি স্বাচ্ছন্দ্যে জবাবে বলল, I'm fine, Mohana. What's about you? Why didn't you answer my call? What's wrong with you? মোহনা কাপা কাপা স্বরে বলল। নাথিং। লোকটি ঈষৎ বিরক্ত হয়ে বলল, Just for nothing. You know, I was very worried about you. Mohana, I came to your country and I stayed in a hotel near your house. And now I want to see you. Can we meet, Mohana? মোহনা নির্বাক। জবাবহীন চাহনিতে সে ঈশার দিকে চেয়ে আছে। ঈশা ভেবে বলল, বল দেখা করবি, কাল সকাল 11টায় বলে দে। মোহনা অস্থির গলায় বলল, কি বলছিস? কিভাবে সম্ভব? আরে আমি ব্যবস্থা করব, তুই আপাতত ওকে এই কথাটা বলে দেখ। মোহনা ঢোক গিল। লোকটিকে বলল, ওকে, then we will meet at 11 tomorrow morning. I will tell you the name of the place in the message. Well, now I have to cut the call because my mom is calling me. Bye. তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মোহনা কল কেটে দিল। ঈশার দিকে চেয়ে বলল, ঝামেলা তো আরো বাড়ছে এসা। বাড়ছে না, শোন, ওর সাথে কথা বলে ওকে বোঝাতে হবে, সব কিছু খুলে বলবি, ওকে? আর আমরাও সবাই সেখানে থাকবো, তুই কোনো টেনশন নিস না।
ওই ব্যাটাকে আমরা সবাই মিলে সোজা করে ফেলবো। মোহনা গাঢ় নিঃশ্বাস ছেড়ে বলল, কি জানি এত সহজে সবটা সমাধান হবে কি না। হবে হবে, তুই জাস্ট আমাদের উপর একটু ভরসা রাখ। যেহেতু আমাদের জন্য তুই এই ঝামেলায় পড়েছিস, সেহেতু আমরাই তোকে এই ঝামেলা থেকে উদ্ধার করব। এখন শুধু একটু নর্মাল হ। মোহনা টিভির চেহারা এত কুঁচকে থাকলে টিভিতে কেউ আর নিউজ দেখতে আসবে না, তাই দাঁত কেলিয়ে হাসি হাসি মুখে বসে থাক, ওকে? বিকেলের দিকে মোহনা তার ছোট বোনকে নিয়ে তাদের বাসার ছাদে গেল। তখন এক ঘোলাটে বিকেল, চারিদিকে তার লাল আভায় ছেয়ে আছে। সূর্যের তেজ নেই, মৃদু বন্ধ হয়ে জ্বলছে পশ্চিম আকাশে। ওইদিকে কিছু পাখি উড়ে যাচ্ছে। বাড়ির সামনে দুটো নারকেল গাছ, তার বাঁশ ঘেঁষেই একটা 4 ফুট চওড়া রাস্তা গিয়েছে। এই রাস্তা সব সময় ব্যস্ত, মানুষ যানবাহনের সবসময় কোলাহল থাকে এখানে। বিকেলের এই অশান্ত ব্যস্ত রাস্তাটাই চোখ বুলাতে বেশ ভালো লাগে মোহনার। সে তাই বোনকে নিয়ে প্রায় ছাদে আসে। তার বোনের রাজ্যের গল্প, এত সব গল্প শুনতে শুনতে সেই রাস্তায় নিষ্পলক চেয়ে থেকে মোহনার বিকেল কাটে। আজ আর তার ব্যতিক্রম হলো না। মাহিয়া তার স্কুলের গণিত স্যারের নামে খুব বদনাম করছে। এই স্যার ভীষণ রকম খারাপ, ফাও ফাও ছাত্রছাত্রীদের বকাবকি করেন। মাহিয়ার একদম সহ্য হয় না এই স্যারকে। মোহনা বেশ মনোযোগ দিয়ে কথা শুনছিল, সঙ্গে রাস্তার পথচারীদের ব্যস্ত ভঙ্গিতে চলাচল দেখছে। হঠাৎই তার দৃষ্টি আটকে গেল কিছু একটা দেখে। সে চোখ ছোট ছোট করে তার দৃষ্টিকোণ শুরু করলো। ব্যাপারটা বুঝতে পেরে বুকের ভিতরে ধক করে উঠল তার। রাস্তার ওই পাশে একটা কাপড়ের দোকান আছে। সেই দোকানের সামনেই সে ওই ভদ্রলোককে আবার দেখতে পেল। লোকটি কার সাথে যেন কথা বলছে, ফাঁকে ফাঁকে আবার মোহনাদের বাড়ির দিকে তাকাচ্ছে। মোহনা ভয় পেয়ে গেল। মাহিয়ারা হাত ধরে টেনে তাকে ছাদের অপর পাশে নিয়ে গেল। মাহিয়া অবাক হয়ে বলল, কি হলো আপু? কিছু না, ওইদিকে রোদ লাগছে। মাহিয়া ভ্রু কুঁচকে বলল, রোদ? তুমি রোদ কোথায় পেলে? উফ, তুই বুঝবি না, এখানেই দাঁড়িয়ে থাক চুপচাপ। মাহিয়ার কাছে ব্যাপারটা সন্দেহজনক লাগলো। সে এক দৌড়ে আবার ওই পাশে গেল। রাস্তার দিকে ভালোভাবে খেয়াল করে দেখলো কেউ আছে কিনা। কিছুক্ষণ দেখে সে আবার মোহনার কাছে ফিরে এলো। তাকে এসে বলল, জানো আপু, রাস্তার ওই পাশ থেকে একটা ছেলে আমাকে হাত নাড়িয়ে হাই দিয়েছে। ছেলেটা বোধহয় বিদেশি, কি ফর্সা সুন্দর দেখতে। ছেলেটা কে আপু, বলো না? উফ, আমি কি করে জানবো ছেলেটা কে? মাহিয়া বেলকনিতে গিয়ে আরো একবার উকি দিয়ে বলল, ছেলেটা এখনও ওই জায়গায় দাঁড়িয়ে আছে। কিছু তো একটা ব্যাপার অবশ্যই আছে। এমনি এমনি একটা বিদেশি ছেলে আমাদের বাসার সামনে কেন দাঁড়িয়ে থাকবে? এর পিছনে নিশ্চয়ই কোনো গুরুতর কারণ আছে। মোহনা বিপদে পড়ল যেন। সে উপায়ন্তর না পেয়ে জলদি সে ছেলেকে মেসেজ দিল। ছেলেটাকে মেসেজে বলল সেখান থেকে চলে যেতে, কিন্তু ওই ভদ্রলোক মোহনাকে উল্টা বলল বেলকনিতে এসে তার সঙ্গে দেখা করার জন্য। মোহনার সঙ্গে সঙ্গে তাকে রাগের ইমোজি পাঠিয়ে রাগি রাগি ভাবে বলল সে যেন এক্ষুনি এখান থেকে চলে যায়, নয়তো কাল কোনোভাবেই সে তার দেখা পাবে না। ছেলেটা মুচকি হাসির ইমোজি পাঠিয়ে মোহনাকে রিপ্লাই বলল সে এখনই চলে যাচ্ছে, আর বলল তার ছোট বোনও তার মতোই কিউট। মোহনার রাগ রেগে গেল, সেই মেসেজের আর কোনো রিপ্লাই দিল না। মাহিয়া সেই সময় বেলকনি থেকে ছুটে এসে বলল, এই আপু, ছেলেটা চলে যাচ্ছে। আর জানো, যাওয়ার আগে আমাকে হাত নাড়িয়ে বাই বলেছে। মোহনা ক্রুদ্ধ হয়ে বলল, এখন তাহলে খুশিতে মরে যা, দেশটা তাহলে একটু দূষণ মুক্ত হবে। তোর ওই পকর পকরে দেশের শব্দ দূষণ খুব বাড়ছে। মরে টরে গেলে অন্তত এই শব্দ দূষণটা তো কমবে। মোহনার কথাকে পাত্তা না দিয়ে মাহিয়া দাঁত কেলিয়ে বলল, এত সহজে মরে গেলে তোমার কি হবে? তোমাকে তখন কে জ্বালাবে? তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে তবেই আমি মরবো, এর আগে না। মোহনা জবাব না দিয়ে ফোন টিপতে লাগলো। মাহিয়া মোহনার পাশে গিয়ে বসে খুব গম্ভীর সুরে বলল, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ আপু? মোহনা মোবাইল থেকে চোখ সরিয়ে মাহিয়ার দিকে তাকালো, বলল, আমি আবার কি লুকাবো? সত্যি করে বলো, কিছু লুকাচ্ছ না? আরে না বাবা,
সত্যি কিছু লুকাচ্ছি না। মাহিয়া শান্ত হয়ে বসলো। মোহনা মনে মনে ভাবলো, এই মেয়েকে সবকিছু বলা যাবে না। যা ঠোঁটকাটা মেয়ে, পেটের ভিতর কিচ্ছু থাকে না। আপাতত তাই ওর কাছ থেকে সবকিছু লুকিয়ে যাওয়া শ্রেয়। রাতের খাবার শেষ করে রুমে এলো মাহিয়া। মোহনার খাবার তখনও শেষ হয়নি। মাহিয়া এসে মোহনার ফোনটা নিয়ে বারান্দায় যায়। লক স্ক্রিন খুলতেই দেখে কারোর একটা মেসেজ। সচরাচর সে বোনের মেসেজ চেক করে না, ফোন নিয়ে কেবল গেম খেলে। আজ হঠাৎ মেসেজটা দেখে তার মন আকুপাকু করলো। মেসেজ প্রদানের মালিকটাকে দেখার জন্য সে মেসেঞ্জার ওপেন করে। চ্যাট লিস্টের প্রথমেই একজন ব্যক্তির মেসেজ, যার আইডির নাম ছিল ড্যানিয়েল লরিন। এমন নাম দেখে কিছুটা বিস্মিত হলো সে লোকটার মেসেজ সিন করলো। মেসেজে লেখা ছিল, কি করছো, বাংলা মেসেজ। কিন্তু ছেলেটার নাম দেখে মোটেও এই দেশি ছেলে মনে হচ্ছে না। মাহিয়া তার প্রোফাইলে ঢুকলো। বেশি কষ্ট করতে হলো না তাকে। প্রোফাইলের ছবি দেখেই সে চিনি ফেললো ছেলেটাকে। আঁতকে উঠলো যেন। তার থেকে অনেক বেশি কষ্ট পেল। তার বোন তাকে এত বড় মিথ্যা বলেছে, এটা সে কোনোভাবে মেনে নিতে পারলো না। ফোনটা গিয়ে আবার সে জায়গায় রেখে আসলো। মনে মনে পণ করলো, মোহনার সাথে আর কথা বলবে না সে, কখনোই না। মোহনা খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে দেখলো মাহিয়া শুয়ে পড়েছে। মোহনা অবাক হলো, এত তাড়াতাড়ি শুয়ে পড়ার মেয়ে তো মাহিয়া না। কিছু আবার হলো নাকি? ওয়াশরুম থেকে বের হয়ে মোহনাও মাহিয়ার পাশে গিয়ে শুলো। পেছন থেকে একটু উকি দিয়ে দেখলো মাহিয়া ঘুমিয়ে পড়েছে কিনা। চোখের পাতা বন্ধ, কোনো সারা শব্দ নেই, হয়তো ঘুমিয়ে পড়েছে। মোহনা ফোন নিয়ে ফেসবুকে ঢুকলো। কিছুক্ষণ স্ক্রল করে এটা ওটা দেখে ফোনটা রেখে দেওয়ার সময় আরেকটা মেসেজ এলো। মোহনা চেক করে দেখলো লরিনের আইডি থেকে। সে মেসেঞ্জারে গিয়ে দেখলো লরিন এর আগেও মেসেজ দিয়েছে। সে অবাক হলো এটা দেখে যে সেই মেসেজটা আগে থেকে সিন করা। আরও অবাক হলো সেই মেসেজটা দেখে, কারণ সেটা আবার বাংলা ফ্রন্টে লেখা ছিল। ছেলেটা বাংলায় মেসেজ দিল কি করে? ওর তো বাংলা পড়ার কথা না। মোহনা তখন রিপ্লাই লিখলো, হাউ ডু ইউ রাইট ইন বেঙ্গলি? সাথে সাথে উত্তর এলো। By the help of Google. মোহনা সিন করলো আর উত্তর দিল না। ছেলেটা আবার বাংলায় মেসেজ দিল। শুয়ে পড়েছো? মোহনা ভ্রু কুচকালো। সে কিছু লেখার আগেই তার বোন পাশ থেকে খিটখিটিয়ে উঠে বলল, লাইট অফ করছো না কেন? মোহনা তার দিকে চেয়ে বলল, তুই এখনো ঘুমাসনি? না, জেগে জেগে তোমার প্রেম দেখছিলাম। কি? মোহনা চেঁচিয়ে উঠল। মাহিয়া তখন শোয়া থেকে উঠে বসে বলল, এখন চেঁচাচ্ছ কেন? আমি কি মিথ্যে বলেছি নাকি? তুমি ওই বিদেশির সাথে প্রেম করছো না? আমায় তুমি মিথ্যে বললে কেন? মোহনা অসহায়ের মতো মুখ করে চেয়ে আছে, কিন্তু মাহিয়ার তার সেই অসহায়ত্বের উপর মায়া হলো না। সে পুনরায় গর্জে উঠে বলল, আমি তো তোমার কেউ না, তাই না? আমার কাছে তুমি কিছু শেয়ার করতে চাও না, অথচ আমি তোমায় সব বলি। আজ থেকে আমিও তোমায় আর কিছু বলবো না, যাও, তোমার সাথে আমার আর কোনো কথা নেই। বলে আবার সে পাশ ফিরে শুয়ে পড়ল। মোহনার মনে হলো সত্যি বাচ্চা মেয়েটা হয়তো কষ্ট পেয়েছে, তাকেও এখন সবকিছু বলতে হবে। আর কোনো উপায়ন্তর না দেখে মোহনা ছোট বোনকে মানিয়ে টানিয়ে তার কাছে সবকিছু শেয়ার করলো। মাহিয়া সব শুনে খুশিতে হাততালি দিয়ে বলল, উফ, কত ভালো! আমি তাহলে বিদেশি দুলাভাই পাবো। মোহনা রেগে গিয়ে বলল, এই জন্যই তোকে কিছু বলি না, বুঝিস কম, লাফাস বেশি। মাহিয়া হাসি থামিয়ে বলল, ছেলেটা হ্যান্ডসাম আছে, তোমার পছন্দ না হলে আমাকে একটা সুযোগ দিতে পারো। মোহনা উগ্র কণ্ঠে বলল। খালি সুযোগ না, ধরে বিয়ে দিয়ে দিব, অসভ্য মেয়ে। পরের দিন সকাল সকালই মোহনা ভার্সিটির জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় ঈশাকে তার রিকশায় তুলে নেয়। ঘড়িতে তখন 8টা বাজে। সময় বাড়ার সাথে সাথে মোহনার টেনশনও বাড়ছে। 11টা বাজলেই তাকে ওই ছেলের সাথে দেখা করতে হবে। আদৌ সে তাকে বোঝাতে পারবে কিনা সেটা নিশ্চয়ই সে নিশ্চিত হতে পারছে না। ঈশা তাকে শান্ত থাকতে বলল সবাই মিলে ঠিক ম্যানেজ করে ফেলবে। রিকশা থেকে তারা নামতেই একদল ছেলে মেয়ে এসে তাদের ঘেরা দিয়ে ধরল। তার মধ্যে থেকে একটা মেয়ে অতিরিক্ত উত্তেজিত হয়ে বলল, আল্লাহ, আমি তো
এখনো বিশ্বাস করতে পারছি না মোহনা, ওই বিদেশি ছেলেটা তোর জন্য তোর দেশে চলে এলো। তুই কত লাকি রে, একটা ছেলে তোর জন্য নিজের দেশ ছেড়ে এখানে চলে এসেছে। এটা কত বড় ব্যাপার তুই ভেবে দেখেছিস? মোহনা রিক্সার ভাড়া মিটিয়ে আশেপাশে চোখ বুলিয়ে বলল, মাত্র তোরা এই কয়জন এসেছিস? আমি তো ভাবলাম তোরা পুরো ডিপার্টমেন্ট এসে হাজির হবি। এত বড় একটা নিউজ ইতিমধ্যে বোধহয় সবার কানেই চলে গিয়েছে, তাই না? তাদের মধ্যে থেকে একটা অশান্ত টাইপ ছেলে জবাবে বলল, আমরা ছাড়া কেউ কিছুই জানে না। এত চিন্তা করিস না, এখন তোর মজনুর খবর বল। ভাবছি সবাই মিলে এমন টাইট দিব যে বেটা বাপ বাপ বলে দেশ ছেড়ে পালাবে। দেখিস উল্টে আবার সেই ছেলেই না তোকে টাইট দিয়ে বসে। ঈশার কথা শুনে ছেলেটার মেজাজ চটকে গেল। সে বলল, চিন্তা করিস না মোহনা টিভি, ওই বিদেশিকে কনভিন্স করতে না পারলে তোর বদলে এশাকে তার কাছে রেখে আসবো। এসা ভ্রু কুচকে কোনো উত্তর না দিয়ে বড় বড় পা ফেলে ক্লাসের দিকে চলে গেল। মোহনা তখন বিরক্ত গলায় বলল, রাফাত, তুই শুধু শুধুই মেয়েটার পেছনে পড়ে থাকিস। মেয়েটা যদি আমায় বুঝতো তাহলে কি আর আমি ওর পেছনে পেছনে পড়ে থাকতাম বল? মোহনা দেখে প্রশ্ন ছুড়ে রাফাতও সেখান থেকে চলে গেল। এ আর নতুন কিছু না, বন্ধুত্বের মধ্যে যখন ভালোবাসা এসে হানা দেয় তখন এমন মান অভিমানের পর্ব চলতেই থাকে। সব কিছু পরে, আগে বল আমাদের মাঝে থেকে কে ওই বিদেশিকে সাহায্য করছিস? এশার প্রশ্নে যেন সকলে আকাশ থেকে পড়ল। রাফাত কপালে ভাঁজ ফেলে বলল, আমাদের মধ্যে থেকে আবার কে ওকে সাহায্য করবে? মোহনা জোরে শ্বাস নিয়ে বলল, কেউ একজন তো অবশ্যই করছে, নয়তো এই ছেলে ডিরেক্ট আমার বাসার ঠিকানা পেল কিভাবে? নিশ্চয়ই এমন কেউ ওকে সাহায্য করছে যে আমার খুব কাছের, আমার সম্পর্কে যে অনেক কিছু জানে এমন কেউ। সবার চোখে মুখে গাঢ় চিন্তার ছাপ পড়ল। সেখান থেকে কাউকে সন্দেহজনক মনে হলো না। রাফাত কিছুক্ষণ ভেবে বলল, আরে এটা নিয়ে তো ভাবার কি আছে, আজকে ওর সাথে কথা বলার সময় সব তো জানা যাবে, তাই না? এসাও রাফাতের কথার সাথে তাল মিলিয়ে পড়ল। হ্যাঁ তাই তো, এত দুশ্চিন্তা করছি কেন? দেখা হলে ওই পোলার কাজ থেকেই তো সব কিছু জেনে নিব। একে একে সবাই প্ল্যান করতে লাগলো কিভাবে তারা লোকটাকে বোঝাবে। এই নিয়ে এক একজনের এক এক মতামত। মোহনা কারোর উপরই তেমন ভরসা করতে পারছে না। দুশ্চিন্তা হচ্ছে এই ভেবে যে পরে আবার হিতে বিপরীত হবে না তো। কফি শপের এক কর্নারের বড় টেবিলটাতে সবাই পাশাপাশি বসলো। বেশ কিছুক্ষণ আগে মোহনা লরিনকে জায়গার নাম মেসেজ করে দিয়েছে, সাথে বলেও দিয়েছে কিভাবে কিভাবে আসতে হবে। মোহনার পেটের ভিতরে যেন কেমন করছে, ভয় না অস্বস্তি সেটা সে ধরতে পারছে না। বাইরে প্রচণ্ড গরম, কপাল বেয়ে মোহনার ঘাম পড়ছে। ওড়নাটা মাথা থেকে সরিয়ে মোহনা একটু নড়ে চড়ে বসলো। পাশ থেকে ঈশা তার হাতের উপর হাত রেখে তাকে আশ্বস্ত করলো। বেশ কিছু সময় বাদে একজন ফর্সা দেখতে লম্বা করে লোক তাদের মাঝে এসে উপস্থিত হয়। লোকটার ঠোঁটে ঝুলে আছে চমৎকার এক হাসি, চোখগুলো তার খুশিতে ঝলমল করছে। সে এসেই হাত নাড়িয়ে সকলের উদ্দেশ্যে বলল, হ্যালো গাইস। সকলে বিস্ময় ভরা চোখে তার দিকে চাইল। মোহনার নির্বাক নিষ্পলক একটা মেয়ে সেখান থেকে বলে উঠল, আর ইউ দ্য বিলাতি ইন্দুর? লোকটি হাঁ করে চেয়ে রইল। রাফাত মেয়েটির চুল টেনে বলল, চুপ কর। তারপর সে লোকটিকে বলল, হ্যালো লরিন, প্লিজ সিট ডাউন। লরিন হেসে রাফাতের পাশের খালি চেয়ারটায় বসলো। মোহনা এখনো নিস্তব্ধ। রাফাত একে একে সবার পরিচয় বলল। শেষে বাকি রইল কেবল মোহনা। তার দিকে তাকিয়ে রাফাত কিছু বলার আগেই লরিন বলে উঠল, And here's my Mohana. Am I right? মাই মোহনা। শব্দটা শুনে মোহনা কেন যেন আঁতকে উঠল। সে ঢোক গিলে বলল, হাই। লরিনের চোখে মুখে যেন এক পশলা খুশির মেঘ নেমে এলো। সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, Finally, I got to see you. Now my heart is cold. সবাই মোহনার দিকে চেয়ে আছে। মোহনার মাঝে কোনো ভাবাবেগ নেই, সেই বরাবরের মতোই নীরব। দীর্ঘশ্বাস ছাড়লো মোহনা, ঈশার দিকে চাইলো। ঈশা তখন রাফাতকে ইশারায় কিছু একটা বোঝালো। রাফাত তখন গড়া ছেড়ে বলল, হোয়াট উড ইউ টু বি লাইক আ ওয়াটার লরিন? লরিন জবাবে বলল, Just a cup of coffee.
রাফাত সবার জন্য কফি অর্ডার দিল। সব কাজ শেষ, এবার আসল কাজ শুরু করতে হবে। রাফাত একটু নড়েচড়ে বসলো, লরিনের দিকে হেসে তাকিয়ে বলল, So bro, give me an answer. How could you get Mohona's home address? Did anybody help you? লরিন কিছু একটা ভেবে বলল, I don't know. Actually, when I came Bangladesh, I got message from an unknown number, and that's where I found Mona's address. এশা প্রশ্ন করলো। Can you give us the number of that person? লরিন হতভম্ব কণ্ঠে বলল, Sorry, I can't do that. It's illegal. But you? রাফাত ইশারা দিয়েই এশাকে থামতে বলল। এশা মুখ বুজে বলল। রাফাত তখন বলল, Okay, look bro, we know everything. We know that you like Mohana and you come to Bangladesh just for see her. It's a big thing, you know. But I am sorry to say that Mohana don't like you. Actually, it's a dare which was given to Mohana from us. And for complete this dare Mohana proposed you. Nothing else. Hope you understand all the matter. And we are really sorry for this. Please forgive us. It's okay. I don't mind. লরিনকে এতটা স্বাভাবিক দেখে সবাই ভীষণ অবাক হলো। অনেকক্ষণ পর মোহনা এবার মুখ খুলল, বলল, I am also so sorry. I will be very happy if you forget all these misunderstandings and go back to your country. হুট করে এই দুই পুরোর মাঝে ভাঁজ পড়ে গেল লরিনের। সে সোজা হয়ে বসে বলল। আমি আমার দেশে কেন ব্যাক করব? লরিনের মুখে বাংলা শুনে সবাই চমকে গেল। চোখের পলক যেন কারোর পড়ছে না। মোহনা অবিশ্বাস্য চোখে চেয়ে বলল, আপনি বাংলা জানেন? লরিন মুচকি হেসে বলল। হ্যাঁ, আমি বাংলা জানি, বুঝি আর বলতেও পারি। সবাই একজন অন্যজনের মুখের দিকে তাকাচ্ছে। এর থেকে আশ্চর্যজনক ঘটনার সম্মুখীনের আগে কখনো হয়নি কেউ। রাফাত শুকনো মুখে বলল, আপনাকে বাংলা কে শেখালো? আমার একটা বাঙালি বন্ধু আছে, আমি তার কাছে থেকেই বাংলা শিখেছি। মোহনা মাথা চাপড়ে বসলো। সবার কফিও তখন চলে এসেছে। লরিন তার কফির কাপে চুমুক দিয়ে বলল, আমি খুব ভালো বাংলা বলতে পারি, তবে তোমরা আমাকে শিখিয়ে দিলে আমি তোমাদের মতো সুন্দর বাংলা বলতে পারবো। রাফাত তখন ফিচেল গলায় বলল, তোমার আর বাংলা শিখতে হবে না ভাই, তুমি তোমার দেশে চলে যাও, সেখানে গিয়ে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা পয়দা করো, অযথা আমাদের গলায় এসে ঝুলো না। লরিন হাসলো। তার হাসি দেখে তাদের এক বান্ধবী দিশা বলল, আপনার হাসি সুন্দর। সবাই বিরক্ত চোখে দিশার দিকে তাকালে দিশা বোকা বোকা হেসে কফির কাপে ঠোঁট ভেজায়। লরিন বলে, বিয়ে করতেই তো এসেছি। মোহনা, আমাকে তোমার বাসায় নিয়ে চলো, আমি তোমার মা বাবার সাথে কথা বলতে চাই। মোহনা ঢোক গিলল। যতটা কঠিন সে ভেবেছিল ব্যাপারটা, তার থেকেও অনেক বেশি কঠিন। সে জবাব না দিয়ে ঘাপটি মেরে বসে রইল কেবল। এশা তখন কিছুটা রেগে বলল, আই মিস্টার, আপনি কি কথা বলছেন না? আমরা তো বললাম এটা একটা ডেয়ার ছিল। মোহনা আপনাকে পছন্দ করে না, শুধুমাত্র আমাদের চাপে পড়েও আপনাকে প্রপোজ করেছে। আর আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন? বললেই বিয়ে হয়ে যাবে, তাই না? মামার বাড়ির আবদার নাকি? লরিন শান্ত গলায় বলল, মোহনার পছন্দ করার দরকার নাই, আমি মোহনাকে পছন্দ করি, সেটাই যথেষ্ট। মোহনা বাকরুদ্ধ। তার চোখে মুখে এই মুহূর্তে ভীষণ হতাশা এসে ভর করেছে। রাফাত রেগে গেল। টেবিলের উপর চাপড় মেরে সে খুব রাগ দেখিয়ে কিছু বলার আগে ঈশা তাকে থামিয়ে দিল। ঈশা এবার ধীর গলায় বলল, দেখুন মিস্টার লরিন, আপনি অবুঝ নন। আপনি বুঝতে পারছেন সমস্যাটা কোথায়। এই সবটা একটা ছোট্ট মজা ছিল কেবল। বন্ধুরা এমন মজা করেই থাকে, এইটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিচ্ছু নেই। এখন সবচেয়ে ভালো হয় আপনি আপনার দেশে ফিরে যান। এখানে থেকে কোনো লাভ নেই। আর সব কিছুর জন্য তো আমরা দুঃখিত বললামই, তাই প্লিজ এখন কিছু ভুলে যান আর যার পথে ফিরে যান, সেটাই ভালো হবে। লরিন কোনো জবাব না দিয়ে ঢকঢক করে পুরো কফিটা গিলল। সবাই তার দিকে তাকিয়ে তার জবাবের অপেক্ষা করছে। এক পর্যায়ে অনেকটা সময় পর লরিন গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, সরি, আই ক্যান্ট ব্যাক টু মাই কান্ট্রি উইদাউট মোহনা। কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়েই লরিন সেখান থেকে বেরিয়ে গেল।
আর সবাই আশ্চর্য হয়ে ভাবতে লাগলো এবার তারা কি করবে। মোহনা আর ভার্সিটিতে না গিয়ে সোজা বাসায় চলে আসে। মন মেজাজ ঠিক নেই তার। মন বলছে কোনো এক ঝামেলা অবশ্যই হবে। এসা তার সাথে আসতে চেয়েছিল, কিন্তু সে কারোর সাথে কোনো রূপ কথা না বলে নিজেই চলে আসে। লায়লা বেগম দরজা খুলে মেয়েকে দেখে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি চলে এলি যে? মোহনা জুতা খুলতে খুলতে বলল, শরীরটা ভালো লাগছিল না আম্মু, তাই চলে এসেছি। আচ্ছা যা, গিয়ে ফ্রেশ হয়ে নে। রুমে এসে মোহনা বিছানায় গা এলিয়ে দেয়। মাথাটা টনটন করছে, ক্লান্ত লাগছে, ভালো লাগছে না কিছু। ওই বিদেশির কথা মাথা থেকে কোনোভাবেই বের হচ্ছে না তার। দুশ্চিন্তায় অস্থির সে, কোনো উপায়ও আওড়াতে পারছে না। দিন যত যাবে ঝামেলা ততই বাড়বে। আর কোনোভাবে যদি এসব বাবার কানে যায় তবে তার মৃত্যু অবধারিত। ভেবে ভেবে ক্লান্ত পরিশান্ত মন নিয়ে মোহনা ওয়াশরুমে ঢুকে গোসল করতে। সে গোসল করতে করতেই তার ছোট বোন মাহিয়ার স্কুল থেকে চলে আসে। সে ভীষণ উত্তেজিত হয়ে মোহনার ওয়াশরুমের দরজায় কয়েকবার ধাক্কা দেয়। মোহনা খুব বিরক্ত হলেও ভিতর থেকে কোনো প্রকার জবাব দেয় না। মাহিয়া ড্রেস চেঞ্জ করে খাটের উপর আরাম করে বসে। তার মন আকুপাকু করছে সব শোনার জন্য। অশান্ত মন নিয়ে সে আরও দুবার বোনকে ডাকলো। ওয়াশরুম থেকে বেরিয়েই মোহনা মাহিয়াকে আগে একটা জোরে ধমক দিল। তার ডাকাডাকি জ্বালায় সে ঠিকমতো গোসলটাও করতে পারেনি। কিন্তু মাহিয়া এসবে মাথা না ঘামিয়ে উল্টো খুব উত্তেজিত হয়ে মোহনাকে জিজ্ঞেস করলো, এ আপু, কি হয়েছে বলো না? মোহনা জবাব না দিয়ে চুল মুছতে লাগলো। মাহিয়া তাকে পুনরায় একই প্রশ্ন করলো। মোহনা বিরক্ত হলো এতে, বলল, কি হবে, কিছুই হয়নি। আরে তুমি না ওই বিদেশি ছেলেটার সাথে দেখা করবে বলেছিলে, তা করেছো দেখা? মোহনা ভেজা টাওয়ালটা বিছানায় উপর ছুঁড়ে মারলো। রাগী গলায় বলল, হ্যাঁ, দেখা করেছি। মাহিয়া আরো বেশি চটপটে হয়ে পড়ল। উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি কথা হয়েছে তোমাদের? মোহনা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, ওই পোলা বলেছে সে নাকি আমাকে ছাড়া তার দেশে ফিরে যাবে না। সে নাকি আমাকে বিয়ে করবে, আমার বাসায় এসে মা বাবার সাথে কথা বলবে। আল্লাহ, কি সাংঘাতিক! তারপর তুমি কি বলেছো? আমরা সবাই ওর কাছে ক্ষমা চেয়েছি, অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও মনে হয় খুব তেরা, এত সহজে মনে হচ্ছে না বুঝবে। মোহনার চোখে মুখে চিন্তার ছাপ দেখে মাহিয়া বলল, থাক, চিন্তা করো না আপু, তুমি ওকে আর পাত্তা দিও না, তাহলেই হবে। আর ফেসবুক থেকেও ব্লক করে দাও, যেন ও তোমার সাথে কোনোভাবে যোগাযোগ করতে না পারে। হ্যাঁ, ঠিক বলেছিস, দাঁড়া এখনই ওকে ব্লক করছি। যেমন কথা তেমন কাজ। মোহনার সঙ্গে সঙ্গে লরেনকে ফেসবুকে তার মেসেঞ্জার থেকে ব্লক করে দিল। এবার যেন কিছুটা হলেও শান্তি পাচ্ছে সে। লোকটার ফোন আর আজাইরা মেসেজ থেকে তো অন্তত রেহাই পাবে সে। মোহনার বাবা বাইরে থেকে আসার পর সবাই একসাথে খেতে বসলো। খাবার মাঝেই মোহনার বাবা বললেন, জানো তো মোহনার মা, আগামী সপ্তাহে নাকি আব্দুলের ছেলে অরূপ দেশে আসছে। ভাবছি ও আসলে আমাদের বাসায় ওকে একবার দাওয়াত করবো, তুমি কি বলো? লয়লা বেগম সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ অবশ্যই, কতদিন পরে ছেলেটা আসছে, ওর পুরো পরিবার সহ দাওয়াত করবে, বুঝছো? ঠিক আছে। অরূপ নামের মানুষটার সাথে মোহনার খুব একটা পরিচয় নেই। বাবার বন্ধু ছেলে হওয়ার সুবাদে যা একটু পরিচয় এইটুকুই। কখনো কেমন আছে, ভালো আছি ব্যতীত তাদের মাঝে আর কোনো কথা হয়নি। তবে মানুষটাকে সে যতবারই দেখেছে ততবারই মনে হয়েছে যদি তার কাছে কোনো পারফেক্ট মানুষের সংজ্ঞা চাওয়া হয় তাহলে সে তার কথাই বলবে। ভেতরে আর বাহিরে কারো পরিপূর্ণ সৌন্দর্য থাকলে তাকে আর অন্য সৌন্দর্য খুঁজে বেড়াতে হয় না। আর সেই সৌন্দর্যেরই একনিষ্ঠ অধিকারী হলো অরূপ নামের ব্যক্তিটি। দুপুরের খাওয়া দাওয়ার পর আজ কেউ ছাদে যায়নি। দুই বোন আজ ঘুমিয়েছে। সেই ঘুম তাদের ভেঙেছে সন্ধ্যা 7টা নাগাদ। মোহনা উঠে গিয়ে চা বানালো। তার হাতের মালাই চা দারুণ মজা। মাহিয়ার মতে তার বোনের হাতের এই মালাই চা একবার যে খাবে সে আর অন্য কোনো চায়ের কথা চিন্তাও করতে পারবে না। মোহনা আজ আবার মালাই চা বানিয়েছে। মা বাবাকে 2 কাপ দিয়ে বাকি 2 কাপ নিয়ে নিজের রুমে এলো সে। মাহিয়া তখন তার চুলে বেনি করছিল। মালাই চা দেখে মাহিয়ার মুখে চমৎকার হাসি ফুটে উঠল। চুল বাঁধা রেখে সে চা পান করতে ব্যস্ত হয়ে পড়ল। মোহনাও তার পাশে বসলো। চা খেতে খেতেই ফোনটা হাতে নিল সে। দেখলো একটি আননোন নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। সময় দেখে বুঝলো সে যখন ঘুমিয়েছিল তখনই কলগুলো এসেছে। ফোনটা সাইলেন্ট মোডে থাকায় আর টের পায়নি।
নাম্বারটা মোহনার অচেনা, তাই আর সেই নাম্বারে কল ব্যাক করতে ইচ্ছে করলো না। সে নাস্তা টাস্তা খেয়ে পড়তে বসে গেল। রাতের খাবারের পর মোহনা নিজের রুমে আসে। ড্রেসিং টেবিলের উপর রাখা তার ফোনটা ঠিক সেই সময়ই বেঁচে ওঠে। হাতে নিয়ে দেখে সেই আগের আননোন নাম্বার। কলটা এবার রিসিভ করলো সে। সালাম দিয়ে জিজ্ঞেস করলো, হ্যালো, কে বলছেন? অপর পাশের লোকটি সালামের জবাব দিয়ে বলল, আমাকে ব্লক করলে কেন মোহনা? এক্ষুনি বারান্দায় এসো, আমি নিচে দাঁড়িয়ে আছি। মোহনার আর বুঝতে বাকি রইল না লোকটা কে। ভয়ে তার গলা শুকিয়ে যাচ্ছে তখন। এত রাতে লোকটি তার বাসার নিচে, কি ভয়ানক ব্যাপার। ফাঁকা মস্তিষ্কে সে ভেবে পাচ্ছে না কি করবে। কলের ওপারের ব্যক্তিটি তখন বলল, আমি অপেক্ষা করছি তো মোহনা, কাম ফার্স্ট। মোহনা দ্রুত বারান্দার কাছে গেল। গিয়ে দেখলো সত্যি সত্যি রাস্তার উপরে লরিন দাঁড়িয়ে আছে। তার মুখটা ঝাপসা, তবে শরীরের গঠন দেখে তাকে চেনা যাচ্ছে। লরিন দূর থেকে মোহনাকে দেখে তৃপ্তি পেল খুব। উল্লাসিত কণ্ঠে বলল, আই মিস ইউ মোহনা। মোহনা কপাল কুঁচকালো, বলল, আপনি আমার নাম্বার কিভাবে পেলেন? লরিন হেসে বলল। ইটস এ ম্যাজিক। মোহনা রেগে গিয়ে বলল, আমার সাথে ঠাট্টা করছেন? বলুন, আমার নাম্বার কোথায় পেয়েছেন? কে দিয়েছে আমার নাম্বার আপনাকে? কেউ দেয়নি। তাহলে নাম্বারটা কি আকাশ থেকে টুপ করে আপনার মোবাইলে এসে পড়েছে? কিছুটা এমনই। আচ্ছা আমি বলবো, আগে তুমি আমাকে আনব্লক করো। কখনোই না। তাহলে আমিও তোমাকে কখনো কিছু বলবো না। মোহনা রেগে গিয়ে ফোন কেটে দিল। নাম্বারটাও সাথে সাথে ব্লক করে দিল সে। কিন্তু পরক্ষণে সে দেখলো আরেকটা আননোন নাম্বার থেকে তার ফোনে কল আসছে। সে বুঝতে পারলো এত সহজে এই বিলাতি ইন্দুরের কাছ থেকে সে রেহাই পাবে না। সারা রাত মোহনা আর ঘুমাতে পারেনি। ভীষণ রকমের এক দুশ্চিন্তা মাথায় এসে ভর করলে কি আর ঘুম হয়? কে জানতো সামান্য একটা গেম তার জীবনটা এতটা বেদনাময় করে তুলবে। এমন জানলে কখনোই সে ওই লোকটাকে মেসেজ দিত না, কখনো তার সাথে প্রেমের অভিনয় করতো না। কিন্তু ওই যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, তাই এখন আর ভেবেই বাকি হবে। মোহনা ভার্সিটির জন্য তৈরি হচ্ছিল। আরেকটি রোদ ঝলমলে দীপ্ত সকাল। বিছানার পাশে জানালা দিয়ে অনেক রোদ রুমে এসে তাদের বিশাল অস্তিত্বের জানান দিচ্ছে। কিছুক্ষণ আগে মাহিয়া ওই স্কুলের জন্য বেরিয়েছে। মোহনার মন খুব একটা ভালো নেই। আনমনা হয়ে চুল বাঁধছে আর কি যেন ভাবছে। এতটাই আনমনা সে যে তার পাশে কখন সে এসা দাঁড়িয়েছে সেই খেয়ালও তার নেই। এসা তার কাঁধে হাত রেখে তাকে ডাকতেই যেন হুঁশ ফিরে পায় সে। এসাকে দেখে ভ্রু কুঁচকে বলে, তুই বাসায় এলি যে? তুই আমাদের উপর রেগে আছিস তাই না? মোহনা চুল বাঁধতে বাঁধতে বলল, কই না তো। কাল থেকে সবাই কতগুলো মেসেজ দিয়েছি, কারণ মেসেজই তো রিপ্লাই দিসনি। ভালো লাগছিল না তাই। আমরা সরি রে দোস্ত, আমাদের জন্যই তোর এত দুশ্চিন্তা। মোহনা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এখন আর সরি বলে কি হবে? যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। ছেলেটাকে আমি ফেসবুক মেসেঞ্জার থেকে ব্লক করেছিলাম, ভেবেছিলাম কিছুটা হলেও রেহাই পাবো, কিন্তু এতে জল আরও গড়িয়েছে। ওই ছেলে কোত্থেকে যেন আমার নাম্বারও পেয়ে গিয়েছে। কাল রাত থেকে কল করে জ্বালিয়ে মারছে। অনেকগুলো নাম্বার আমি ব্লক করেছি। ও এতগুলো বাংলাদেশের সিম কী করে পেল সেটাই আমি বুঝতে পারছি না। আর নাম্বারই বা কে দিল ওকে? এই রহস্যের সমাধান এখন কে করবে বল? মাথা ব্যথা করছে আমার। ভাবতে ভাবতে নিউরনে জট পেকে গিয়েছে, তাও উত্তর মেলাতে পারছি না। ওকে কেউ সাহায্য না করলে একা ওর পক্ষে এত কিছু করা কখনোই পসিবল না। নিশ্চয়ই ওর পেছনে কেউ আছে, আমার চেনাশোনা কেউ। কিন্তু আমি বুঝবো কি করে সে কে? বেশ চিন্তার বিষয়। মোহনার চোখ মুখ দেখে এসব বুঝলো মেয়েটার রাতে ঘুম হয়নি। চোখে মুখে বিষণ্ণতা চেয়ে আছে তার। সেও যে কিছু করতে পারছে না, তাদের জন্যই মেয়েটা এই ঝামেলায় ফেসেছে। এখন তারা যদি তাকে এসবের থেকে উদ্ধার করতে না পারে তাহলে ব্যাপারটা আরও খারাপের দিকে যাবে। এসা অনেক ভেবে পড়ল। একটা কাজ করতে পারিস, তুই ওই ছেলের সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলে ইনিয়ে বিনিয়ে সব খবর বের করতে পারিস। আমার মনে হচ্ছে তুই একটু ভালোভাবে কথা বললেই ছেলের পেট থেকে গড়গড়িয়ে সব বেরিয়ে যাবে। মোহনা নাকের পাটা ফুলিয়ে কর্কশ গলায় বলল, হ্যাঁ, আমি তার সাথে আবার একটু মিষ্টি মিষ্টি কথা বলি, তারপর উনি আমার পেছনে আরও আঠার মতো লেগে যাক। সেটাই চাও তুমি, তাই না? তাছাড়া তো আর কোনো বুদ্ধি মাথায় আসছে না। ওই ব্যাটার পেট থেকে কথা বের করবি কিভাবে? জানি না, কিছু জানি না। মাথা আমার কাজ করছে না। ঝামেলা এত সহজে আমার পিছু ছাড়বে না। নির্ঘাত এই ঝামেলা আরও বড় আকার ধারণ করবে।
আর হয়তো আমাকে চূর্ণ বিচূর্ণ করে তবেই সে ক্ষান্ত হবে। সব ঠিক হয়ে যাবে দোস্ত, আমরা সবাই তোর পাশে আছি। ঠিক কিচ্ছু হবে না, ঠিক কিছু একটা উপায় বের করে ফেলতে পারবো। তুই এত দুশ্চিন্তা করিস না, আমরা সবাই মিলে এই ঝামেলাটাকে একদম গড়ে থেকে নির্মূল করব ইনশাআল্লাহ। মোহনা মৃদু হেসে পড়ল। ঠিক আছে, এখন ডাইনিংয়ে চল, খেয়ে বেরোতে হবে। ল্যাবে সাজিয়ে রাখা কেমিক্যালগুলো ঈশা নাড়িয়ে চাড়িয়ে দেখছিল। সেখানে তখন রাফাত এসে উপস্থিত হয়। সে ঈশার কানে ফিসফিসিয়ে বলে, আমার মনের বিক্রিয়ায় তুই যে পরিমাণে অ্যাসিড ঢেলেছিস, কবে যেন সেটা আবার ধপ করে ফেটে যায়। ঈশা গরম চোখে তার দিকে তাকিয়ে বলল, অ্যাসিড দিয়ে দিয়ে তোর বক্ষদেশকে ঝলসে দিয়ে তবে আমি শান্ত হব, বুঝেছিস? পরে তোর থেকে প্রেমক্ষার নিয়ে আমি বিষক্রিয়ার প্রশ্নমিত করে দিব। ভালো আইডিয়া না? প্রচুর আইডিয়া, যা ভাগ এখান থেকে। রাফাত ঈশার মাথায় চাটি মেরে বলল। বিয়ে করলে এসব কেমিক্যালে চুবিয়ে মারবো কিন্তু। ঈশা রাফাতের চুলে টান দিয়ে বলল। সাহস থাকলে চুবিয়ে দেখা। রাফাত বড় বড় চোখ করে বলল, আমার সাহস নিয়ে তোর কোনো সন্দেহ আছে? দাঁড়া, দেখাচ্ছি। এই বলে সে ঈশার হাত থেকে একটা কেমিক্যালের টেস্ট টিউব কেড়ে নিল। ঈশার সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠে বলল, স্যার, রাফাত আমার টেস্ট টিউব নিয়ে গিয়েছে। ল্যাবের স্যার অন্য একটা গ্রুপকে বোঝাচ্ছিল। এসা চিৎকারে তিনি বিরক্ত হয়ে বললেন, এই জন্যই আপনাদের আমি এই গ্রুপ দিতে চাই না, কিন্তু দুজনে আবার আলাদা গ্রুপেও দিতে চাও না। আপনাদের নিয়ে আমি কি করব বলুন তো? সারাক্ষণ বাচ্চাদের মতো লেগে থাকেন। এই রাফাত, আপনি ওনার টেস্ট ইউটিউব কেন নিয়েছেন? অন্য একটা নিতে পারছেন না? রাফাত ভদ্র ছেলের মতো বলল, স্যার, আমি তো আসলে ওকে বুঝিয়ে দিচ্ছিলাম, কিন্তু ওই সব সময় বাড়াবাড়ি করে। এতে আমার কোনো দোষ নেই। স্যার, একটা কাজ করুন, আমাকে ঈশিতার গ্রুপে দিয়ে দিন। ঈশার সাথে থাকলে আমাদের পড়াশোনা কম, ঝগড়াই হবে বেশি। ঈশার সঙ্গে সঙ্গে বলে উঠল, না স্যার, ও আমার গ্রুপেই থাকবে। সেমিস্টারের মাঝামাঝি এসে ও গ্রুপ চেঞ্জ করবে কেন? এটা নিয়মে নেই। স্যার, ওকে বলে দিন, ওর যদি এতই ঈশিতার গ্রুপে যাওয়ার ইচ্ছে হয় তাহলে যেন পরের সেমিস্টারে যায়। এই সেমিস্টারে ও কোনোভাবেই যেতে পারবে না। স্যার জোরে নিঃশ্বাস ছেড়ে বললেন, ঠিক আছে, যাবে না। আর আপনিও একটু রাগ কমান। এই গ্রুপে হয়ে কাজ করলে দুজনেই সমান সুযোগ পাবে, এটা মাথায় রাখবেন। স্যার আবার ওনার কাজে মনোযোগ দিলেন। ঈশার রাগে দাঁতে দাঁত চেপে রাফাতকে বলল, ঈশিতার কাছে যাওয়ার জন্য মনটা ছটফট করছে, তাই না? শালা, তোর চোখ খারাপ। এক চোখে কয়জনই দেখিস। মন চাই একদম চোখগুলোর মধ্যে অ্যাসিড মেরে দিই। আর একবার যদি গ্রুপ পাল্টানোর কথা বলবি তো খবর আছে তোর। তোর জন্য আমি আমার প্রাণপ্রিয় বান্ধবীর গ্রুপে গেলাম না, আর সেই তুই কি না 100 বার গ্রুপ পাল্টানোর কথা বলিস? একদম মেরে ফেলবো তোকে। রাফাত মুচকি মুচকি হাসে। মেয়েটাকে জ্বালাতে তার বেশ মজা লাগে। মোহনা তার ক্লাসের জন্য একটা ছেলের গ্রুপে ছিল। ওদের গ্রুপে ছিল 3 জন, মোহনা, দিশা আর ওদের একটি ছেলে ক্লাসমেট। ছেলেটা ছিল দারুণ মেধাবী। মোহনা আর দিশার কিছু করতেই হয় না, ছেলেটাই সব করে ফেলে। আজও তাই, একের পর এক বিক্রিয়া ওই ছেলেটাই করছে। দিশা তার সাথে বক বক করলেও মোহনা চুপচাপ কেবল দেখছে। না বিক্রিয়ার কিছু সে বুঝছে আর না বুঝতে চাইছে। এই মুহূর্তে তার মাথার ভিতরে যে বিক্রিয়া চলছে সেই বিক্রিয়ার সমাধান খুঁজে পাচ্ছে না সে। ল্যাব শেষ করে বাইরে বেরিয়ে ফোনটা হাতে নেয় মোহনা। স্ক্রিনের উপর দেখে একটা মেসেজ লেখা ছিল, ক্লাস শেষ হলে বলো, তোমাকে নিতে আসবো। এই ছোট্ট একটা মেসেজেই মোহনার বিগড়ানো মনটা আরও বেশি বিগড়ে গেল। রাফাত আর ঈশাকে দেখালো মেসেজটা। রাফাত প্রচণ্ড রেগে গিয়ে বলল, চল একসাথে দেখা করি, দেখি বেটা একবারে এবার কি বলে। গেটের বাইরে গিয়ে দেখলো সত্যি সত্যি সেখানে লরিন এসে উপস্থিত। মোহনা তাকে দেখে বিরক্ত চোখে ঈশার দিকে তাকালো। ঈশার চোখে মুখেও বিরক্তির ছাপ স্পষ্ট। রাফাত ঈশা আর মোহনাকে দাঁড়াতে বলে নিজে গেল লরিনের কাছে। লরিন তাকে খেয়াল করেনি। রাফাত গিয়েই লরিনের পিঠে চাপড় মেরে বলে ওঠে, এই ডুড, কি খবর? লরিনের মাথায় একটা ক্যাপ পরা ছিল। সে ক্যাপটা খুলে খুব মনোযোগী দৃষ্টিতে রাফাতের দিকে তাকালো। হয়তো সে প্রথমে রাফাতকে চিনতে পারেনি, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে গেল
আর তখন সাথে সাথেই তার অধরকোণে হাসির রেখা ফুটে ওঠে। উল্লাস নিয়ে বলে, হ্যালো রাফাত, কেমন আছো? কেমনে ভালো থাকতাম কও? তুমি যা শুরু করেছো তাতে কি আর ভালো থাকা যায়? রাফাতের কথা লরিন পুরোপুরি বুঝলো না। সে প্রশ্ন করলো। হোয়াট ডিড ইউ সে? রাফাত গরম গলায় বলল, কিচ্ছু কয় নাই, আপনার আর এইসব বুঝতে হইতো না। আপাতত এইটাই বুঝালন, আমাকে বান্ধবীর পিছে ঘোরা বন্ধ করেন, এতে জীবনেও আপনার পাত্তা দিত না। তাই আজ এটার সময় নষ্ট না করে নিজের দেশে ফিরে যান, বুঝতে পারলেন? লরিন বোকার মতো তাকিয়ে রইল। দূর থেকে মোহনা আর ঈশা বুঝতে পারছে না সেখানে আসলে হচ্ছেটা কি। রাফাতের মুখ দেখে তো তাকে খুব সিরিয়াস লাগছে, কিন্তু লরিন সে এমন বোকার মতো চেয়ে আছে কেন? লরিন তপ্ত শ্বাস ছেড়ে বলল, আমি তোমার কথা বুঝতে পারছি না ব্রো। রাফাত তাকে একটা গালি দিল, সেটাও লরিন বুঝতে পারল না। ক্ষণিক বাদে সে লরিনের কাঁধে হাত রেখে শান্ত গলায় বলল, দেখো ভাই, তুমি আর আমরা দুজন দুই দেশের মানুষ। আমাদের ভাষা, চালচলন, ব্যবহার, সংস্কৃতি সব কিছুই ভিন্ন। তোমার দেশে তুমি যেভাবে থেকেছো এই দেশে সেভাবে থাকতে পারবে না, কারণ এক এক দেশের এক এক নিয়ম। তেমনি এক এক দেশের মানুষের চিন্তাধারাও এক এক রকম। তোমাদের দেশে প্রেম ভালোবাসা খুবই ঠুনকো একটা জিনিস। এই প্রেম হচ্ছে তো এই ব্রেকআপ। তোমরা এসবে একদম সিরিয়াসলি না, কিন্তু আমাদের দেশে এই ক্ষেত্রে পুরোটাই উল্টো। আমাদের দেশের মানুষ ভীষণ আবেগী। তারা খুব নিখুঁতভাবে ভালোবাসতে জানে, তারা ভালোবাসা ধরে রাখতে জানে, তারা বিচ্ছেদে কষ্ট পায়, কাঁদে। এছাড়াও তোমাদের সাথে আমাদের অনেক ভিন্নতা। আর এত কিছুর পরও কখনোই মোহনা একটা ভিনদেশি ছেলেকে ভালোবাসবে না। ও কেমন সেটা তো আমরা জানি। আমাদের জন্যই ও তোমার সাথে 2 দিন প্রেমের নাটক করেছিল। আমরা ফোর্স করেছিলাম ওকে। আসলে আমরা জানতাম না যে তুমি এত সিরিয়াসলি হয়ে যাবে। 2 দিনের প্রেমে কেউ যে দেশ ছেড়ে চলে আসবে সেটা আমাদের কাছে আকাশকুসুম চিন্তা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাই হলো। তুমি চলে এলে, কিন্তু যার জন্য এলে সে তোমায় ভালোবাসে না, সেটা তুমি এখনো বুঝতে পারছো। তুমি চাইলেও এখনো পারো ব্যাপারটাকে এখানেই শেষ করে দিতে। তুমি জানো মোহনা তোমার জন্য ভালো থাকতে পারছে না। তুমি ওকে খুব ডিস্টার্ব করছো। মেয়েটা রাতে ঘুমাতে পারছে না শুধু তোমার দুশ্চিন্তায়। এমনভাবে চলতে থাকলে তো ও অসুস্থ হয়ে পড়বে। তুমি কি তাই চাও বলো? ওকে পছন্দ করার সুবাদে নিশ্চয়ই তুমি ওর ভালোটা সবসময় চাইবে। আরও ভালো হবে তুমি চলে গেলেই। তুমি ওর পেছনে ছেড়ে দাও আর ওকে জ্বালিও না। শি ইজ গোয়িং টু ডিসপ্রেশন জাস্ট ফর ইউ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেড লরেন? লরিন মাথা ঝাঁকালো। এতক্ষণে রাফাতের বলা কথা সব অক্ষরে অক্ষরে না বুঝলেও অনেকটাই বুঝেছে সে, কিন্তু তার জবাবে কিছু বলতে পারছে না। তার কাছে ভালোবাসা যত সহজ, এই দেশের মানুষের কাছে ভালোবাসা ততই কঠিন। তাদের দেশের মানুষ হুটহাট ভালোবেসে ফেলতে পারে, তবে এই দেশের মানুষ খুব ভেবেচিন্তে ভালোবাসে, যেন তারা ভালোবাসতে ভয় পায়। অথচ সে ভেবেছিল ভালোবাসা বুঝি খুব সহজতম বস্তু, কিন্তু এখন মনে হচ্ছে চাইলেই ভালোবাসা যায় না। লরিন কিছুক্ষণ নীরব থেকে বলল, আমি কি একবার মোহনার সাথে দেখা করতে পারি? রাফাত খানিক ভেবে বলল। দাঁড়াও, আমি ওদের নিয়ে আসছি। লরিন তার জায়গায় দাঁড়িয়ে রইল। রাফাত মোহনা আর এশার কাছে গিয়ে বলল, মনে হয় বেটা বুঝেছে, মোহনার সাথে এখন কথা বলতে চাইছে। মনে হয় বিদায় নিয়ে দেশে ফিরে যাবে। চলো মোহনা। মোহনার মনে শান্তির বাতাস বইল। বুকের ভিতরে বিশাল পাথর যেন এবার নামতে চলল। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হলো, এবার যেন একটু শ্বাস নেওয়া যাচ্ছে। মোহনা লরিনের কাছে গিয়ে দাঁড়ালো। লরিনের চোখ মুখ কেমন যেন পরিশ্রান্ত। সে মোহনাকে দেখে মুচকে হেসে বলল, আমি কি তোমার ডিস্টার্ব করছি মোহনা? মোহনার রাফাত আর এশার মুখের দিকে তাকালো। এশা তাকে ইশারা দিয়ে সত্যি বলতে বলল। মোহনা লরিনের দিকে ফিরে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। আমি চলে গেলে তুমি খুশি হবে তো? আগের মতো হ্যাঁসূচক মাথা না ঝাঁকালো সে। লরিন এটা দেখে অনেকক্ষণ নীরব ছিল। মোহনা ভাবছে এবার লরিন কি বলবে। নিশ্চয়ই চলে যাওয়ার কথা, কিন্তু লরিন তা বলল না। সে স্মিত সুরে বলল, বাট আই লাভ ইউ মোহনা। মোহনা এটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে যেন বেকুব বনে গেল। বিস্ময় নিয়ে রাফাত আর এশার দিকে তাকালো। তাদের চোখে মুখেও একই বিস্ময়। মোহনা কি বলবে বুঝে উঠতে পারছে না। সে চোখ বুঝে জোরে নিঃশ্বাস ছাড়ল, অতঃপর বলল, আমার আর কিচ্ছু বলার নেই লরিন, আপনি হয়তো বুঝতেই চাইছেন না।
আর যে বুঝতে চায় না তাকে জোর করেও বোঝানো যায় না। এখন আপনার যা খুশি আপনি তাই করেন। কতদিন আমার পেছনে ঘুরবেন? একদিন না একদিন তো ঠিকই বিরক্ত হবেন। আমি না হয় ততদিন পর্যন্ত আপনাকে সহ্য করে নিব। মোহনা তার কথা শেষ করে ঈশার হাত ধরে চলে যাচ্ছিল। লরিন তখনই পিছন থেকে ডেকে বলল, আচ্ছা আমরা কি ভালো বন্ধু হতে পারি? মোহনা পিছে ফিরে চাইল। লরিনের চোখে কেন যেন খুব আকুতি দেখলো সে। একজন বিদেশি মানুষও যে এত বেশি আবেগী হয় এটা লরিনকে না দেখলে সে বুঝতো না। লরিনের উৎসুক মনে মোহনার উত্তরের অপেক্ষা করছে। মোহনা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সরি, আমার পক্ষে আপনার সাথে বন্ধুত্ব করাও সম্ভব না। আপনার জন্য এখন এটাই ভালো হবে যে আপনি এসব কিছু ভুলে এবার দেশে ফিরে যান। সেখানে নিশ্চয়ই আপনার পরিবার আপনার জন্য অপেক্ষা করছেন। মোহনা রিক্সা ডেকে রিক্সায় উঠে গেল। লরিন নির্বাক চোখে চেয়ে থেকে মোহনার যাওয়া দেখলো। রাফাতও চলে গেল। পিছন থেকে তখনই কে যেন বলে উঠল, হাই লরিন। লরিন পিছনে ফিরে তাকালো। মেয়েটিকে চিনল না বোধ হয়। মেয়েটি হেসে বলল, আমাকে চিনতে পারছেন না? আমি দিশা, মোহনার ফ্রেন্ড। লরিন চিনল। মৃদু হেসে বলল, হ্যাঁ হ্যাঁ চিনেছি। দিশা তার দিকে 2 কদম এগিয়ে এসে বলল, মোহনা আজও আপনার সাথে রাগ দেখিয়েছে? আপনি ওর পিছনে কেন পড়ে আছেন? ও তো আপনাকে পাত্তাও দিচ্ছে না, শুধু শুধু অপমানিত হচ্ছেন। আপনার আশেপাশে তো আরও মেয়ে আছে, তাদের কাউকে চোখে পড়ে না? যে মেয়ে পাত্তা দেয় না তার পিছনে ঘুরছেন। লরিন হতাশ গলায় বলল, বিকজ আই লাইক হার। উফ, এমন পছন্দ হয়েই থাকে। পছন্দ হলেই যে একদম পিছে পড়ে যেতে হবে এমন তো কোনো কথা নেই। আপনি বরং এখন আমার সাথে চলুন। আমাদের দেশে এসেছেন, আমাদের দেশটা একটু ঘুরে দেখবেন না? এই বলে দিশা লরিনের হাত ধরে বলল, চলুন, আপনাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই। দেখবেন সেখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে। লরিন না করলো না। ছেলে মানুষ আবার মেয়েদের সরাসরি না করতে পারে না, তাই সেও পারেনি। দিশার সাথে এক ক্ষণিক ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যায় সে। সকাল সকাল মাহিয়া বায়না ধরলো সে স্কুলে যাবে না, সে আজ ঘুরতে যাবে। বাবা এতদিন পর এসেছে, এখন ঘুরতে না নিয়ে গেলে আবার অনেক দিনের জন্য বাসায় বন্দি হয়ে যেতে হবে তার। কিন্তু বাবাকে যে সরাসরি গিয়ে ঘুরতে যাওয়ার কথা বলবে সেই সাহসও পাচ্ছে না সে। মোহনাকে অনেকবার অনুরোধ করেছে বাবাকে বলার জন্য, কিন্তু মোহনাও বাবার ভয়ে কিছু বলতে পারছে না। তাই এখন মাহিয়া তার মার পিছনে পিছনে ঘুরছে। লাইলা বেগমের মাথা সকাল থেকেই মাহিয়া নষ্ট করে ফেলেছে বাবাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলার জন্য। অবশেষে শত চেষ্টার পর তার মা রাজি হলেন। মা রাজি না হয়েও উপায় নেই, মেয়েটা যা জ্বালাচ্ছিল। টেবিলে খেতে বসেছে সবাই। খাবার মাঝখানেই হঠাৎ মাহবুব সাহেব বললেন, কি ব্যাপার মাহিয়া, তুমি আজ এখন স্কুলে যাওনি যে? মুখের খাবার মুখে নিয়ে ঘাপটি মেরে বসে রইল মাহিয়া। মাকে চোখের ইশারায় বাবাকে বোঝাতে বলল। লায়লা বেগম খানিকটা নড়ে বসলেন, নিজেকে কিছুটা ধাতস্থ করে বললেন, তুমি কি আজকে একটু ফিরে আসো? কেন? গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়লেন মাহবুব সাহেব। লায়লা বেগম আমতা আমতা করে বললেন, না মানে তুমি যদি একটু ফিরে থাকতো তাহলে আজ একটু মেয়েদের নিয়ে ঘুরতে যাবো ভাবছি। ওদের স্কুল ভার্সিটি খোলা না? মাহিয়া সঙ্গে সঙ্গে জবাব দিল, না বাবা, বন্ধ। মোহনা আতকে উঠল, এ তো পুরা মুখের উপর মিথ্যা কথা। মেয়েটার কি সাহস! মাহবুব সাহেব ভ্রু কুঁচকে বললেন, আজকে আবার কিসের বন্ধ? ওই বাবা, আসলে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম আছে, তাই আজ আর ক্লাস হবে না। আচ্ছা, কিন্তু মোহনার ভার্সিটি তো খোলা। না না, পুরো ভার্সিটি অফ। মোহনা রাগী চোখে তাকালো, তাকে কিছু বলার সুযোগ পর্যন্ত দিচ্ছে না। মাহিয়া চোখ পিটপিট করে মোহনাকে ইশারা দিল। মাহবুব সাহেব মোহনাকে জিজ্ঞেস করলেন, তোমার ভার্সিটিতেও কি প্রোগ্রাম মোহনা? না, তবে আজকে আমার তেমন কোনো ইম্পর্টেন্ট ক্লাস নেই, তাই আজকে ভার্সিটিতে না গেলেও চলবে। হ্যাঁ হ্যাঁ বাবা, চলো না আজ একটু বাইরে থেকে ঘুরে আসি। মোহনা হালকা হাসার চেষ্টা করে বলল। মাহবুব সাহেব অনেক ভেবেচিন্তে বললেন, ঠিক আছে, খেয়ে দে রেডি হও। মাহিয়া খুশিতে আত্মহারা। বাবা যে এত সহজেই রাজি হয়ে যাবে সেটা তো ভাবতেই পারেনি। খুশিতে সে খাবারই গিলতে পারছে না। মোহনা বেলকনিতে গিয়ে তার গাছগুলো দেখছে। বেশ কিছু গোলাপ গাছ আছে তার, অনেক ফুল ফুটেছে সেখানে। ফুলের গাছগুলোতে পানি দিয়ে মোহনা আবার রুমে ফিরে আসে। এসে দেখে মাহিয়া অনেকগুলো ড্রেস বের করে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মোহনা তখন তাকে ধমক দিয়ে বলে, এখনো এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি রেডি হ।
কোন ড্রেসটা পরি বলতো? যে কোনো একটা পর না রে বাবা, এত কনফিউজড হওয়ার কি আছে? বোনকে বলে মোহনা আলমারি খুলে একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। মোহনা রেডি হয়ে ফোন নিয়ে বসলো। দেখলো এশা আর রাফাত তাকে অনেকগুলো কল দিয়েছে। সে তাদের মেসেজ দিয়ে জানিয়ে দিল যে সে আজ ভার্সিটিতে যাবে না। তারপর কিছুক্ষণ ফোন ঘাটলো সে। একটা ব্যাপার খেয়াল করলো যে কাল থেকে লরিন আর তাকে কোনো কল দেয়নি, তাকে বিরক্ত করেনি। হয়তো সে বুঝতে পেরেছে, যদিও মোহনার মনে কোথাও একটা ঠিকই খারাপ লাগা কাজ করছিল। এই কয়দিনে সে এটা বুঝেছে যে ছেলেটা আসলে খুব সরল সোজা। ছেলেটার সাথে সত্যি তারা অন্যায় করেছে, কিন্তু যদি ছেলেটা বিদেশি না হয়ে দেশি হতো তাহলে হয়তো মোহনা একবার হলেও ভেবে দেখতো। কিন্তু এখন ওকে নিয়ে ভাবতেও মন সায় দেয় না তার। খারাপ লাগলেও বাস্তবকে তা মেনে নিতেই হবে। মাহিয়া মুখ গোমরা করে হারছে। মোহনা তার পিছনে পিছনে গিয়ে বলল, কিরে, ঘুরতে এসো মুখ এমন প্যাঁচার মতো করে রেখেছিস কেন? মাহিয়া ফ্যাচ ফ্যাচ করে বলল, বাবাকে একটু ঘুরতে নিয়ে যাওয়ার কথা বললেই বাবা এই লালবাগের কেল্লায় নিয়ে আসে। কেন, দুনিয়া থেকে ঘোরার জায়গার অভাব পড়েছে? কিছু বললেই বাড়ির কাছে এই জায়গায় হাঁটতে নিয়ে চলে আসে। এমন জানলে আমি আসতামই না। মাহিয়ার কথা শুনে মোহনা হেসে ওঠে। মাহিয়ার মাথায় হাত রেখে বলে, থাক বাবু, রাগ করে না, আরেকদিন না হয় অন্য কোথাও যাব। রোদের আজ বেশ তেজ, গরম যেন সবাই তিক্ত হয়ে উঠেছে। এই রোদে কেউই তেমন ঘুরতে বের হয় না। মাহিয়ার মন একটু পরপর ফুঁসে উঠছে। অনেক হেঁটে এখন ক্লান্ত হয়ে এক জায়গায় বসে আছে সে। তার মা বাবা একটু ভিতরের দিকে, মোহনাও তার পাশে বসে আনমনে এদিক ওদিক তাকাচ্ছে। এই জায়গাটা নতুন নয়, দেখতে দেখতে এখন বেশ পুরনো হয়ে গিয়েছে। তাও যে কেন তাদের বাবা তাদের এখানেই নিয়ে আসে কে জানে। ছোটবেলায় প্রথম যখন সে এখানে এসেছিল সেই দিন যে সে কি পরিমাণ খুশি হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না। এই বড় বড় পুরনো দালানগুলো তাকে বেশ আকৃষ্ট করেছিল। মনে আছে এখনো তার সেই সময়ের কথা। বাবার হাত ধরে সে পুরো মাঠ দৌড়েছিল। কি নিদারুণ সুন্দর ছিল সেই দিনগুলো। এদিক ওদিক দেখতে দেখতে মোহনার দৃষ্টি হঠাৎ কিছু একটা দেখে থমকে গেল। সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল সে। মানুষগুলোকে চিনতে খুব একটা ভুল হলো না তার। বিস্ময়ে সে কথা বলতে পারছে না যেন। লরিন দিশার সাথে এইখানে কি করছে? মাহিয়া বলল, কি হয়েছে আপু? দেখ, ওইটা দিশা না? মাহিয়া মোহনার দেখানো ইশারার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, এটা তো দিশা আপু। পাশে কি বয়ফ্রেন্ড নাকি? না, লরিন। লরিন মানে ওই বিদেশি ছেলেটা? কিন্তু ও দিশা আপুর সাথে কি করছে? মোহনা চিন্তিত গলায় বলল, আমিও তো বুঝতে পারছি না লরিন এই সময় এখানে দিশার সাথে। ব্যাপারটা সন্দেহজনক। আচ্ছা, আবার দিশাই সেই নয় তো যে লরিনের কাছে আমার সব ইনফরমেশন দিচ্ছে? হ্যাঁ, হতেও পারে। মোহনা তার ব্যাগ থেকে ফোন বের করে তাদের কয়েকটা ছবি তুলল। তারপর সে ডায়াল নাম্বারে গিয়ে দিশার নাম্বারে কল লাগালো। প্রথম কয়েকবার দিশা কলটা কেটে দিচ্ছিল, কিন্তু মোহনার লাগাতার কলের কারণে বাধ্য হয়ে এক পর্যায়ে তাকে কলটা রিসিভ করতে হলো। হ্যাঁ বল। দিশা, কই তুই? কেন? আমি তো বাসায়। আজ ভার্সিটিতে আসবি না? না রে দোস্ত, শরীরটা একটু খারাপ, তাই যেতে ইচ্ছে করছে না। ও তাই? শরীরটা খুব খারাপ তাই না? ইস, শুনে খুব খারাপ লাগছে। আচ্ছা শোন, আমাদের ক্লাস তো শেষ, আমরা বরং এখন তোর বাসায় চলে আসি, কি বলিস? না না, কেন? কষ্ট করে আমার বাসায় কেন আসতে যাবি? তুই না অসুস্থ, দেখবি আমাদের দেখে একদম সুস্থ হয়ে যাবি। দিশা ইতস্তত কণ্ঠে বলল, না মানে আমি ঠিক আছি, আমার তেমন কিছু হয়নি, একটু মাথা ব্যথা শুধু। তোদের এর জন্য আবার কষ্ট করে আসতে হবে না। ক্লাস শেষ হলে বাড়িতে চলে যা। আচ্ছা, তাহলে আসবো না, তুই রেস্ট নে, কাল দেখা হবে। কল কাটার পর দিশা যেন হাফ ছেড়ে বাঁচল। আর একটু হলেই বিশাল গন্ডগোল লাগতো। সে লরিনকে বলল, আমাকে এখন যেতে হবে লরিন, কাল আবার কথা হবে, এখন আসি, বাই। দিশা তাড়াহুড়া করে সেখান থেকে চলে গেল। দিশা চলে যাওয়ার পর লরিনও আর সেখানে দাঁড়ালো না। সেও তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে মোহনা তার ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। মাহিয়াকে পাঠালো 2 কাপ চা বানিয়ে আনতে। এশারের নামাজ তখন শেষ হয়েছে মাত্র। অনেক মুসল্লিরা রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে।
কেউ আবার একপাশে দাঁড়িয়ে খোশ গল্প করছে। সেই দৃশ্য দেখতে দেখতেই হঠাৎ মোহনা দেখলো লরিনের মতো দেখতে একটা ছেলে মাথায় টুপি দিয়ে রাস্তার সাইড দিয়ে হেঁটে যাচ্ছে। আকস্মিক এমন দৃশ্যে মোহনা আরও সতর্ক হলো। খুব গভীর মনোযোগে দেখতে লাগলো ছেলেটাকে। কেন যেন মনে হলো ছেলেটা লরিন। দূর থেকে মুখটা অতটা বোঝা যাচ্ছে না। ছেলেটা মোহনার বাসা পার হয়ে বেশ খানিকটা পথ চলে গিয়েছে, কিন্তু মোহনা তার উপর থেকে এখনো দৃষ্টি ফেরায়নি। আর তখনই সেই ছেলেটাও একবার ঘুরে তাকালো। দূর থেকে সে স্পষ্ট আলোকে মোহনাকে দেখতে পেল। মোহনাও এবার বুঝতে পারলো এটাই লরিন। সে নামাজ পড়ছে। তাহলে কি ও মুসলিম? লরিন বেশিক্ষণ তাকালো না। সে তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে উল্টো পথে হাঁটা ধরে। মোহনাও আর তাকে দেখতে পায় না। লরিন চলে যাওয়ার পর মোহনা রুমে চলে আসে। ফোনটা হাতে নিয়ে সে লরিনকে ফেসবুকে আইডিটা আনব্লক করে আইডিতে ঢোকে। স্ক্রল করতে করতে তার সব পোস্ট দেখতে থাকে। বেশ কিছু পোস্টে নিচে যেতেই সে তার আগের বছর ঈদের ছবি দেখতে পায়। তার পাশে আরও অনেক মানুষ ছিল, হয়তো সবাই তার পরিবারের লোকজন। একটা ছবিতে সে মাঝে ছিল আর পাশে দুজন বৃদ্ধ লোক ছিল, একজন মহিলা আর একজন পুরুষ। তাদের দেখেই মোহনার মাথায় প্রথম যে চিন্তাটা এলো সেটা হলো মানুষ দুজন নিশ্চয়ই লরিনের মা বাবা। বৃদ্ধ লোকটির সাথে লরিনের চেহারার মিল আছে। লরিনের মতো তার চেহারাও হালকা লম্বাটে ধরনের। আরও কিছু পোস্টে নিচে গেল সে। লরিনের আরও বেশ কিছু ছবি পেল, হয়তো বন্ধু বান্ধব নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার ছবি। অনেকক্ষণ মোহনা লরিনের আইডি ঘেটে দেখলো। ততক্ষণে সে তার চাও শেষ করে ফেলল। একটা আশ্চর্যের জিনিস হলো লরিনের আইডিতে সে এখনও অবধি তেমন কোনো মেয়ের ছবি পায়নি। এর নিচে আছে কি না জানে না, তবে এইটুকু পর্যন্ত তেমন কোনো মেয়েকে দেখতে পায়নি সে। সব দেখে আইডিটা আবার ব্লক করে ফোনটা পাশে রাখলো। তারপর সে মাহিয়াকে উদ্দেশ্য করে বলল, জানিস মাহিয়া, লরিন ছেলেটা না ভালো, খুব বেশি যে ভালো তা বলছি না, তবে ভালোই। মাহিয়া তার কাছে এগিয়ে এসে বলল, খুব সুন্দরও, তাই না? মোহনা বিরক্ত গলায় জবাব দিল, বিদেশি ছেলেরা এমনি সুন্দর হয়। না, কে বলেছে তোমায় সব ছেলে সুন্দর হয় না? অনেকে শুধু গায়ের রংটাই ধবধবে ফর্সা, কিন্তু চেহারা সুন্দর না। কিন্তু লরিন যেমন ফর্সা তেমনি দেখতে সুন্দর। আমার কাছে তো ওকে টাইটানিক ছবির জ্যাকের মতো লাগে। হয়েছে, এখন একটু বেশিই বলে ফেলছিস। এই আপু, ও জ্যাক হলে তুমি ওর রোজ, বা কি দারুণ ব্যাপার। এবার একটা জাহাজ পেলে আমরাও টাইটানিক 2 চ্যাপ্টার বানিয়ে ফেলবো, কেমন? মোহনা হেসে ফেলে বোনের কথা শুনে। মাহিয়াও তার হাসি দেখে আরো বেশি উৎসাহিত হয়। আর তার এইসব আজগুবি কথা তখন চলতেই থাকে। পরদিন সকালে মোহনা ভার্সিটিতে গিয়ে দেখে দিশা ক্লাসে বসে খাতায় কিছু লিখছে। সে দিশার পাশে গিয়ে বসে, আস্তে করে জিজ্ঞেস করে, তোর শরীর এখন কেমন? আগে থেকে সুস্থ আছিস তো? দিশা ভ্রু কুচকে বলে, আমার আবার কি হয়েছে? পরক্ষণই থতমত খেয়ে বলল, না মানে কালকে একটু শরীর খারাপ ছিল, তবে আজকে একদম ঠিক আছি। ওকে হাসি ফুটিয়ে মোহনা বলল, যাক ভালো। মোহনা আর কথা বাড়ালো না। দিশা অন্যদিকে ফিরে ফোন দেখতে লাগলো। কিছুক্ষণ পর রাফাত আর এশাও চলে এলো ক্লাসে। রাফাত অন্য একটা বেঞ্চে বসলো আর এশা বসলো মোহনার পাশে। এশা মোহনা আর দিশাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, তোরা দুজন কাল ভার্সিটিতে আসিসনি কেন? দিশা মাথা ঘুরিয়ে তাকিয়ে বলে, আসলে আমি একটু অসুস্থ ছিলাম বলে আসিনি, কিন্তু মোহনা তো এসেছিল। কই, মোহনাও তো আসেনি। দিশা মোহনার দিকে তাকিয়ে বলল, এই মোহনা, তুই না বললি তুই কাল ভার্সিটিতে এসেছিস? মিথ্যে বলেছিস? মোহনা কিঞ্চিত হেসে বলল, হুম। দিশা তখন নাক মুখ কুচকে বলল, কেন, এখানে মিথ্যে বলার কি ছিল? ওই ইচ্ছে হলো আর কি, মাঝে মধ্যে একটু একটু মিথ্যা বলা লাগে, না হলে মানুষ তোর সব কথা সত্যি বলে ধরবে না, বুঝেছিস? দিশা বুঝলো না। কিছুক্ষণ রাগী চোখে সে মোহনার দিকে তাকিয়ে থেকে আবার ফোন টিপে মনোযোগ দিল। এসার বোধগম্য হলো না কিছুই। সে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মোহনা মুচকি হেসে বলল, কিছু না। দুটো ক্লাস শেষ, তৃতীয় ক্লাসের আগে আধ ঘন্টা ব্রেক। এই আধ ঘন্টা মোহনা, ঈশা আর রাফাত তাদের ক্যান্টিনে বসে কাটায়। খাবারের মধ্যে ওই একটা সিঙ্গারা আর 1 কাপ চা খাওয়া পরে তাদের। এসা সিঙ্গারায় বড়সড় এক কামড় বসিয়ে বলল, এবার বল, সকালের কাহিনীটা কি হলো? রাফাত কপালে ভাঁজ ফেলে বলল, কি কাহিনী? মোহনা জানে সব? এই মোহনা,
বল। মোহনা চায়ের কাপটা রেখে টেবিলের উপর 2 হাত রেখে একটু ঝুঁকে বসলো। এরপর গভীর নিঃশ্বাস ছেড়ে সব ঘটনা তাদের বলতে আরম্ভ করলো। সব শুনে এশার খাওয়া বন্ধ হয়ে গিয়েছে আর রাফাত ছুটে গিয়ে বলে, হিতির হাবভাব প্রথম থেকেই সন্দেহজনক ছিল। শালা হিতির ভোলাচন্দ্রকে রেখে এখন আবার এই বিদেশির পেছনে পড়লো কেন? কি জানি, আমিও তো তাই ভাবছি। এশা গটগট করে পানি গিলে বলল, আরে মায়ের স্বভাবই এমন, সুন্দর পোলা দেখলেই মনের ভিতর কাতুকুতু দিয়ে ওঠে। রাফাত বাঁকা চোখে তাকিয়ে বলল, মনের ভিতরে আবার কুতু কেমনে দেয়? এসব তুই বুঝবি না, তুই বরং এক কাজ কর, কিছুদিন দিশার উপর নজর রাখ। যদি সেই ব্যক্তি হয় তবে ওকে আমরা কঠিন শাস্তি দিব। তোর এসব কঠিন শাস্তি আমার ভালো করে জানা আছে। শাস্তির নামে সারা বছর অ্যাসাইনমেন্ট ওকে দিয়েই করাবি, ফাঁকিবাজ কোথাকার। এশা ভাব নিয়ে বলল, না, এবার এর থেকেও কঠিন শাস্তি হবে। অ্যাসাইনমেন্টের সাথে সাথে প্রেজেন্টেশনের স্লাইডগুলো ওকে দিয়েই তৈরি করাবো। ভালো আইডিয়া না? কেউ আর তার এই প্রশ্নে জবাব দেয় না। এসা তখন গাল ফুলিয়ে বসে আরেকটা সিঙ্গারায় কামড় বসায়। ভার্সিটি থেকে ফেরার পথে মোহনা এশাকে নিয়ে একটা সুপার শপে যায় কিছু কেনাকাটা করতে না, একটু এসির বাতাস খেতে। তবে সেখানে গিয়ে এটা ওটা দেখতে দেখতে একজোড়া ঝুমকো মোহনার খুব পছন্দ হয়ে যায়। কুন্দনের উপর কাজ করা বেশ বড় আর ভারী ছিল ঝুমকোগুলো। দাম বলেছিল 1200 টাকা। দাম শুনে কেনার ইচ্ছা মোহনার ফুস হয়ে গেল। এই টাকা দিয়ে সে সুন্দর একটা জামা কিনে ফেলতে পারবে। এত টাকা দিয়ে ঝুমকো কিনে পরা আর টাকাকে পানিতে ফেলে দেওয়া একই কথা। সে এশাকে নিয়ে বেরিয়ে গেল। হেঁটে হেঁটেই বাড়ি ফিরছিল দুজন। এশার বাড়ি আগে বাড়াতে সে বাড়িতে চলে যায়। বাকি রাস্তা মোহনাকে একা যেতে হবে। আর কিছুটা পথ সামনে যেতেই কোত্থেকে যেন একটা বাচ্চা ছেলে তার কাছে দৌড়ে আসে। একটা প্যাকেট মোহনার দিকে এগিয়ে দিয়ে বলে, মোহনা প্যাকেটটা হাতে নিয়ে জিজ্ঞেস করলো, কি এটা? কিন্তু ছেলেটা কিছু না বলে এত জোরে দৌড়ে পালালো যে মোহনা আর তার হদিশই পেল না। সে রাস্তার মাঝে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে কেবল সেই প্যাকেটটাই দেখতে লাগলো আর ভাবতে লাগলো, এটা কে পাঠিয়েছে।